প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন, নাম মরণ ডাক। এখন শুরু করছি আরও একটি গল্প, নাম আউটল টেইল। এক, ঘোড়ার পিঠে স্যাডলে বসে আছে দীর্ঘদেহী রাইডার। ফোর্ট ওয়ার্থের দক্ষিণে বোজস নদীর খাড়ি পেরিয়ে গরুর পালের উত্তর তীরে উঠে আসা দেখছে। ঝাঁকে ঝাঁকে লংহর্ন গরু, লাইনের সে যেন শেষ নেই। লম্বা ধারালো শিং দিয়ে পরস্পরের সঙ্গে গুতাগুতি করছে। ক্যাটল ড্রোভারদের দিকে ধেয়ে এসে অর্থহীন প্রতিবাদ জানাচ্ছে। নিজেদের ইচ্ছের বিরুদ্ধেই উত্তরে তাড়িয়ে আনা হচ্ছে গরুগুলোকে। সামনে অপেক্ষা করছে নিষ্ঠুর নিয়তি। শিকাগোর কসাইখানায় জবাই হবার পর উবের হাজারো ডাইনিং টেবিলে ঠাঁই নেবে ওরা। গরুগুলো তাড়িয়ে নিয়ে আসা ড্রোভারদের অবস্থা সঙ্গীন। সর্বাঙ্গ ধুলিমাখা, দীর্ঘ পথ চলায় ক্লান্ত, বিধ্বস্ত চেহারা। গরুর সংখ্যার তুলনায় ওদের সংখ্যা নগণ্য। নালবিহীন পানি ঘোড়ায় চড়ে বিক্ষিপ্তভাবে চলতে থাকা গরুগুলোকে সামলানোর প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। ঘোড়ার পিঠে স্যাডলে বসা একাকী রাইডার যেন টেক্সাসের প্রকৃতিরই অঙ্গবিশেষ। ঠিক তার পেছনে মেসকিট, অ্যাসপেন ঝোপ আর ছড়ানো ছিটানো মোষের শ্বেত কঙ্কালের মতো। 6 ফুটের উপরে তার উচ্চতা, স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা। মেদহীন পেটানো শরীর, রোদে জলা তামাটে মুখে দীর্ঘ প্রত্যয়ী ভাব। ধূসর চোখ জোড়ার দৃষ্টি ইন্ডিয়ানদের দৃষ্টির মতো তীক্ষ্ণ, সদা সতর্ক। সীমাহীন বিপদ মাথায় নিয়ে দীর্ঘদিনের একাকী পথ চলা তাকে গ্রেউলফ কিংবা পেইরির ফংহন অ্যান্টিলোপের মতো সাবধানী করে তুলেছে। চওড়া কার্নেসের ফ্ল্যাট টেক্সান স্টেটসন হ্যাট ওর মাথায়, পরনে ভারী উলের শার্ট ও ট্রাউজারের প্রান্ত টেক্সান বুট জোড়ার ভেতরে মোজায় গোজা। আমেরিকার পশ্চিমের রাইডারদের চিরাচরিত রূপ এটা। প্রিয় ঘোড়া জনি, স্যাডল, দুটো স্যাডল ব্যাগ এবং স্যাডলের পেছনে বাঁধা বেডরোলটা ছাড়া জীবনে আর কোনো সঞ্চয় নেই বললেই চলে ওর। সান অ্যান্টোনিও ও পশ্চিমের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা অবশ্য আছে। কোমরের দুপাশে বেশ নিচু করে বাঁধা হোলস্টারে কোল্ড জোড়া, এবং ওগুলো পরার ধরন তাকে 8-10 জন রাইডারের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দ্রুত ড করার পজিশনে রাখা হয়েছে কোল্ট দুটোকে। পৃথিবীর জীবিত কিংবা মৃত হাতে গোনা কজন সেরা পিস্তলবাজের অন্যতম লোকটা। কোল্ট দুটো দিয়ে নিমেষে নরক সৃষ্টি করতে পারে। রিও কিড ওর নাম, রিও গ্যারিসন ওরফে রিও কিড। যুদ্ধ শেষ হবার পর বিগত কয়েক বছরে পুরো পশ্চিম জুড়ে বহুল আলোচিত ব্যক্তি। অনিশ্চিত উদ্দেশ্যহীন জীবনের হাতছানিতে পুরো পশ্চিমের এমাথা ওমাথা ঘুরে বেরিয়েছে সে। জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে বিচিত্র সব পেশা বেছে নিয়েছে। অকেশনাল লম্যান কিংবা টেক্সাস রেঞ্জারদের সহযোগী হিসেবেও কাজ করেছে সে বিভিন্ন সময়ে। সর্বশেষে ফেডারেল মার্শালের অনুরোধে ডেপুটি ইউএস মার্শাল হিসেবে কাজ করেছে টেইলস অ্যান্ড শহরে। সেখানে মাইন কর্মী এবং সাউথ টেক্সান মাইনার্স সিন্ডিকেটকে ঠকিয়ে পয়সা বানাচ্ছিল একদল চোর, জুয়ারি ও আউটল। প্রয়োজনে ওরা খুন খারাপিও করত। ওদের শায়েস্তা করে শহরটাকে পুরোপুরি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল সে। হঠাৎ মুখ তুলে উত্তরে তাকালো রিও কিড। 30 মাইল দূরে ফোর্ট ওয়ার্থ শহর ওর দৃষ্টি কিংবা চ্যুতির বাইরে। ওখানে যেতে হবে ওকে, ডাক পেয়েছে। নিশ্চয় জরুরি কোনো ব্যাপার, কোনো সন্দেহ নেই।
বিপজ্জনক টেইলে দীর্ঘদিনের একাকী পথ চলার অভিজ্ঞতা ক্ষুরধার করে তুলেছে ওর অনুভূতিকে। অনেক কিছুর পূর্বাভাস আগে থেকেই পেয়ে যায় অবচেতন মনে। ঘোড়ার মুখ ঘুরিয়ে উত্তরে চলল রিওকিড। জোরে ঘোড়া ছোটানোর তাগিদ অনুভব করছে মনে মনে। দৃষ্টিসীমার আড়ালে চলে যাওয়ার আগে ঘাড় ফিরিয়ে শেষবারের মতো দেখে নিল গরুর পালটাকে। ফোর্ট ওয়ার্থ শহর। রেড অ্যাসেস সেলুনের বারের পাশে উদ্যত ভঙ্গিতে দাঁড়িয়ে এক যুবক, জ্যাক উলফ। রিওকিডের সহযোগী সে। হালকা পাতলা গরম, কোমরের দুপাশে ঝোলানো হোলস্টার জোড়ার পাশে অলসভাবে ঝুলে আছে লম্বা লিকলিকে হাত জোড়া। কোনো চালাকি করতে যেও না লিপি। চাপা কণ্ঠ জ্যাকের। তুমি কিছু কথা বলতে যাচ্ছ লিপি? নিজের ইচ্ছেই বলতে না চাইলে আমাকেই বলাতে হবে, তবে কথা তুমি বলছই। লিপি লিঙ্কটের চিবুকে খোঁচা খোঁচা দাড়ি, চেহারার জেগে আছে একরাশ নীচতা। বহুদিন গোসল করেনি সে। শরীর এবং পরনের কাপড় দুটোই নোংরা। সিমছে গন্ধ বেরোচ্ছে। এ মুহূর্তে যুগপৎ ভীতি এবং বেপরোয়া ভাব জেগে রয়েছে ওর চেহারায়। হঠাৎ নড়ে উঠল লিপির ডান হাত, পিস্তলের দিকে হাত বাড়াচ্ছে। দ্রুত ড্র করল জ্যাক উলফ। লোকজন কেবল ওর কোমরের কাছ থেকে নীলাভ ধোঁয়া উঠতে দেখল। এদিকে কোনই থেকে ঝুলছে লিপির রক্তাক্ত ডান হাত। অতএব ধীরে সুস্থে পিস্তলটা হোলস্টারে পুরল জ্যাক। ঝটপট কথা বলতে শুরু করো। জীবনভর অপেক্ষা করে থাকতে পারি না আমরা। যন্ত্রণা কাতর অভিব্যক্তি লিপির চেহারায় আগের সে বেপরোয়া ভাবটা উধাও হয়ে গেছে। তুমি জানো না, এমন কোনো তথ্যই নেই আমার কাছে, গো গো করে বলল লিফি লিঙ্কেট। তুমি আমার কাছ থেকে দূরে সরে না গেলে শেরিফকে ডাকতে বাধ্য হব। বারের পেছন থেকে মাথা তুলল বারকিপ। ঝামেলার আভাস পেয়ে ওখানেই লুকিয়েছিল সে। ওকে যেতে দাও যাক, বলল বারকিপ, নইলে রাস্তায় গিয়ে দাঁড়াও তোমরা। আমার এখানে আর কোনো গোলাগুলি চলবে না। ঠিক আছে, তাই হবে, কাজ ঝাঁকালো জ্যাক। সামনে এগো লিফি। ভালো চাইলে বাম হাতটা কোমর থেকে দূরে সরিয়ে রাখবে। নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো লিফি। সেলুনের দরজার দিকে এগোতে এগোতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমাকে কিছুই বলতে পারবো না আমি জ্যাক। আমার মুখ থেকে টু শব্দটি বেরোলেও ওরা সেফ খুন করবে আমাকে। সব খুলে না বললে এমনিতেও আমার হাতে মরতে চলেছ তুমি লিফি, বলল জ্যাক। জবাব না দিয়ে নীরবে সামনে এগোলো আউটল। শার্টের নিচে পিঠের কাছে কর্ড দিয়ে বাঁধা 44 ক্যালিবার সিঙ্গেল শুট ডেরিঙ্গারটার কথা মনে এলো ওর। কর্ড টেনে ওটা হাতের নাগালে আনার আগে এক মুহূর্ত মাত্র ভাবল। একেবারে শেষ মুহূর্তে বিপদ টের পেল জ্যাক। নিজের জীবনের সেরা ড্রটি করল। একসঙ্গে শোনা গেল দুটো বিস্ফোরণের শব্দ। লিপির ডেরেঞ্জারের গুলিটা জ্যাকের কানের পাশ দিয়ে শীষ তুলে চলে গেল। ওদিকে লিপির কপালে সৃষ্টি হলো একটা ত্রিনয়ন। দেহটা সেলুনের কাঠের ফ্লোর শোয়ার আগেই পরপরে পাড়ি জমালো লিপি লিঙ্কেট। পিনপতন নীরবতা সেলুনে। কিছুক্ষণ পর নীরবতা ভঙ্গ করে বারকিপ বলল, অন্তত একটা বিষয়ে সঠিক ছিল সে। কোনো প্রশ্নের জবাব দিতে যাচ্ছিল না আদৌ, এখন কিংবা আর কখনোই না। ঠিক একই মুহূর্তে ফোর্ট ওয়ার্থের কয়েক মাইল দক্ষিণে হঠাৎ স্যাডলে ঝুঁকে পড়ে প্রিয় ঘোড়া জনির কানে কানে কি যেন বলল রিওকিড। সংকেত পেয়ে দ্রুত সামনে এগোলো ঘোড়াটা। 2 সন্ধ্যার পর ফোর্ট ওয়ার্থে ঢুকলো রিওকিড। মেইন স্ট্রিট ধরে অ্যালোমো হোটেলের দিকে এগোলো সে।
ওখানে একটা কামরা আগে থেকেই বুক করা আছে তার নামে। রিসেপশন থেকে চাবি সংগ্রহ করে নিজের কামরায় এলো সে। ওয়াশ স্ট্যান্ডের টেইলের কালিমাখা ধুলো যথাসম্ভব পরিষ্কার করে আবার বেরিয়ে পড়ল। রাস্তা পেরিয়ে লোনলি রাইডার হোটেলের দিকে এগোলো সে। ডেস্ক ক্লার্ককে জিজ্ঞেস করে জানতে পারল মিস্টার ফিশার তিনতলার পূব দিকের শেষ প্রান্তের সুইটে অবস্থান করছেন। সিঁড়ির ধাপ বেয়ে তিতলায় উঠে কাঙ্ক্ষিত সুইটের সামনে এসে দরজায় 3বার নক করল সে। মিস্টার ফিশার হলো কিডের দীর্ঘদিনের বন্ধু, টেক্সাস রেঞ্জারদের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ম্যাকনেলি। বেটে খাটো লোক ক্যাপ্টেন, বুদ্ধিদীপ্ত চেহারা, পিস্তলে তার হাত যশ, এমনকি রিও কিটকেও হার মানায়। দরজা খুলে রিওকে অভ্যর্থনা জানালো ক্যাপ্টেন। ওকে ভেতরে নিয়ে এলো। কামরার এক কোণে জানালার পাশের একটা টেবিলে ম্যাপ, কাগজপত্র সরিয়ে ছিটিয়ে রাখা। টেবিলের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল কিন। হুইস্কির বোতল থেকে 8 গ্লাস হুইস্কি ঢালল। ক্যাপ্টেনের কথা শোনার অপেক্ষায় রইল। তুমি বেশ দ্রুতই এসে পৌঁছেছ, কিডের সামনাসামনি চেয়ারে বসতে বসতে ক্যাপ্টেন বলল। আমি আশা করিনি এত তাড়াতাড়ি আসবে। ব্রাউন্সভিলে এসেই প্রথম জানতে পারলাম তুমি আমাকে খুঁজছো। তারপর আর এক মুহূর্ত দেরি করিনি। তুমি এসে পড়ায় আমি খুশি কিড। একটা ঝামেলা জট পাকাচ্ছে এখানে, চরম ঝামেলা। সেটা আর বলার অপেক্ষা রাখে না ক্যাপ্টেন। জরুরি তলব দেখে বুঝতে পেরেছি। নিজের জন্য 1 গ্লাস হুইস্কি ঢাললো ক্যাপ্টেন। এক চুমুকেই শেষ করলো পুরোটা, যেন কফি কিংবা অন্য কোনো তরল পান করছে। বাম হাতের পিঠে মুখ মুছল সে। মনে মনে হাসল কিড। ক্যাপ্টেনের ধরন ধারণ দেখে বোঝা যাচ্ছে সত্যি বড় একটা ঝামেলা পাকিয়েছে। কি ধরনের ঝামেলার কথা বলছো ম্যাক? জানতে চাইল কিড। আর এতে আমার করণীয় কি? যারা গোল পাকাচ্ছে তাদেরকে একদল রেঞ্জার নিয়ে শুরুতেই নিকেশ করতে হবে। খোদার কসম কিড, বলল ক্যাপ্টেন। সেটা করতে পারলেই আমি বর্তে যেতাম, কিন্তু আইনত আমি সেটা করতে পারি না। কোনো টেক্সাস রেঞ্জার দূরে থাক, তোমার মতো একজন ভালো বন্ধুকেও একাকী ঝামেলার মধ্যে যেতে বলতে পারি না। অর্থাৎ ব্যাপারটা তোমার আওতার বাইরে, এই তো? ড্যাম ইট বয়, টেবিল চাপড়ালো ক্যাপ্টেন। তুমি ঠিকই ধরেছ। আমরা কোমাঞ্চির রেইড ঠেকাতে পারি, মেক্সিকান আর্মি কিংবা ব্রিটিশ নেভির বিরুদ্ধে লড়তে পারি, কিন্তু টেক্সাসের জন্য ইন্ডিয়ান কিংবা বিদেশি হামলার চেয়েও ক্ষতিকর এমন অশুভ শক্তির বিরুদ্ধে অফিসিয়ালি দাঁড়াতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাই। সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো ক্যাপ্টেন। ওটা তোমাকে দিয়ে হবে না। এবার সব খোলাসা করে বলো। আধখানে হুইস্কির বোতলটা আলোর সামনে তুলে ধরল ক্যাপ্টেন। তারপর সেটা ফকাশ করে টেবিলে নামিয়ে রাখলো। আমার বিশ্বাস আসার পথে অনেকগুলো গরুর পাল দেখতে পেয়েছো তুমি, বলল ক্যাপ্টেন। হ্যাঁ দেখেছি। ক্রিসহোম টেইলের পূব দিয়ে এসেছি আমি। পুরো পথেই গরুর পায়ের ধুলো উঠতে দেখেছি। ধুলোর দেয়াল দেখে চীনের প্রাচীরের কথা মনে পড়েছে আমার। মনে হয়েছে যেন টেক্সাসের সবকটা গরু তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পূবে ক্যানসাসের রেড রোডের দিকে। ওতে তোমার কি ধারণা হয়েছে কিড? আমার মনে হয়েছে আগের তুলনায় টেক্সাস এখন অনেক সমৃদ্ধশালী হয়ে উঠেছে। লোকজনের জন্য রুটি মাখনের নিশ্চয়তা বাড়ছে। রাঞ্চ শহর ও স্কুলগুলোর জন্য প্রচুর টাকার যোগান হচ্ছে। ভবিষ্যৎ নাগরিকদের জন্য নিশ্চিত হচ্ছে সুখ ও সমৃদ্ধি। হ্যাঁ, মাথা দোলালো ক্যাপ্টেন। আগের তুলনায় এখন অনেক ভালো আমাদের অবস্থা।
সিভিল ওয়ারের শেষে টেক্সানদের হাতে বস্টনের এক পট বিন কিংবা নিউ ইয়র্কের এক জোড়া প্যান্ট কেনার পয়সাও ছিল না, কিন্তু ছিল সবুজ ঘাসে ভরা সমৃদ্ধ জমি। তারপর মাছির মতো বাড়তে লাগলো গরুর সংখ্যা। মাইলের পর মাইল ঘাস খেয়ে সাফ করে দিল। এটা ঠিক যে প্রচুর মাংস খেতে পাচ্ছিল টেক্সানরা, কিন্তু গরুগুলোর বিক্রির কোনো ব্যবস্থা ছিল না। কেবলমাত্র প্রশিয়ান কিংবা ব্রিটিশদের কাছে কিছু চামড়া বেচত ওরা। কালক্রমে অবস্থা বদলালো। উত্তরের টেইলে ক্যাটল ড্রাইভিং এর চিন্তা এলো লোকজনের মাথায়। ওখানে মাংস খাওয়ার জন্য প্রচুর মুখ এবং সেই মাংস কেনার মতো টাকা দুটোই আছে। উত্তরের মার্কেটগুলোয় চোতের মতো গরু চালান যেতে লাগলো। যুদ্ধ বিধ্বস্ত টেক্সাস দ্রুত মন্দাভাব কাটিয়ে উঠতে লাগলো। এ অবস্থা বজায় আছে এখনো। টেক্সাস আবার আগের মতোই সমৃদ্ধশালী হয়ে উঠছে। এর সবই আমার জানা, ম্যাক, বলল কিড। টেক্সাসে এমনকি নারী এবং শিশুরাও এসব জানে। তাহলে এটাও নিশ্চয় তোমার জানা যে কিছু লোক শুরু থেকেই গরুর চালান বন্ধ করার পায়তারা করছে। প্রথম গরুর পালগুলো মিশরিতে চালান দেবার পর হোম স্টেডাররা জমির ফসল নষ্ট হবার অভিযোগ তুলল। কিছু লোক গরুর উপর মাথাপিছু টোল বসাতে চাইল। এ সমস্যা কাটানো গেল গরু চালানের রুট আরো পশ্চিমে কিস হোম টেইলে সরিয়ে নিয়ে। এতে ফার্ম কান্ট্রি এড়ানো গেলেও ইন্ডিয়ান এবং রাসলারদের হামলার শিকার হলো ক্যাটল ডাইভগুলো। রাতে বিরাতে হামলা চালাতো রেইডাররা, গরুগুলোকে স্টাবিট করত। তারপরেও কিন্তু থেমে থাকেনি ক্যাটল ডাইভ। হ্যাঁ, বলল কিড। একজন দক্ষ ও কড়া টেইল বস এবং ঝানু ড্রোভাররা সহজেই সামাল দিতে পারে ওসব ঝামেলা। তা পারে, সায় জানালো ক্যাপ্টেন। বড় সাইজের একটা ক্যাটল ডাইভে অন্তত 30-40 জন ক্রু থাকে। স্কাউট হিসেবে থাকে অভিজ্ঞ ফ্রন্টিয়ার্স ম্যান। ওদের সঙ্গে থাকে সর্বশেষ মডেলের কোল্ট রিভলভার এবং লিভার অ্যাকশন রিপিটিং রাইফেল। এখন একটা ক্যাটল ডাইভ যে পরিমাণ শক্তি রাখে, কয়েক বছর আগে একটা পুরো আর্মি রেজিমেন্টও অতটা শক্তির অধিকারী ছিল না। ইন্ডিয়ান এবং রাসলাররা টের পেতে শুরু করলো সেটা, কারণ ক্যাটল ডাইভগুলোর উপর হামলা চালাতে গিয়ে চরম মূল্য দিতে হচ্ছিল তাদেরকে। কিন্তু এখানকার সমস্যাটা কি? কিছুটা অধৈর্য শোনালো কিডের কণ্ঠ। দাঁড়াও, বলছি সব, গলা খেকারি দিল ক্যাপ্টেন। আমরা জানি যে রাসলাররা মোটেই দম্বার পাত্র নয়। দুর্বল জায়গা খুঁজতে শুরু করলো ওরা। পেয়েও গেল। বড় আউটফিটগুলো এড়িয়ে গেলেও ছোটগুলোর উপর চোরাগোপ্তা হামলা চালাতেই লাগলো। ক্রমে অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। ছোট আউটফিটগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ সেফ হাওয়া হয়ে যাচ্ছে। ধরো একটা ছোট ড্রাইভ উত্তরে স্টেট লাইন পেরিয়ে নেই হয়ে গেল। গরু এবং ডোভারদের ভাগে কি ঘটেছে সেটাও কেউ জানতে পারল না। এবার বুঝতে পারছি সব, বলল কিড। খুদে আউটফিটগুলোর জন্য টেইলে ওত পেতে থাকে রেইডাররা। গরু আর ঘোড়া কেড়ে নিয়ে ক্রুদের খুন করে রেখে যায়, যাতে ওরা ভবিষ্যতে সাক্ষী হিসেবে দাঁড়াতে না পারে। ঠিক, মাথা দোলালো ক্যাপ্টেন ম্যাকেনলি। কিন্তু এ অবস্থা আর কতদিন চলবে? ছোট আউটফিটগুলো রেড করতে করতে ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠবে আউটলরা। তখন আর বড়গুলোকেও ছেড়ে কথা বলবে না। ওদেরকে এখনই থামাতে না পারলে পুরো ক্যাটল ডাইভিং সিস্টেম ভেঙে পড়বে। আরো 20 বছর পিছিয়ে যাবে টেক্সাস। কিন্তু সমস্যা হলো, রেইডগুলো হচ্ছে টেক্সাস সীমান্তের আরো উত্তরের টেরিটরিতে। ওই এলাকায় লোকজন আইন কানুনের থোড়ায় পরোয়া করে। ইন্ডিয়ান এলাকায় তো আইনের বালাই নেই বললেই চলে। রাসলারদের নির্মূল করার জন্য আইনত ও টেক্সাস রেঞ্জারদের আমি সেখানে পাঠাতে পারি না।
অবশ্য প্রকৃত অবস্থা জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে পারি, কিন্তু ওরা এতে কতখানি গুরুত্ব দেবে বলা মুশকিল। সময় মতো হয়তো কিছুই করবে না। সেক্ষেত্রে বসে বসে আঙুল চোষা আর চোখের সামনে টেক্সাসের প্রাণশক্তি নিঃশেষ হয়ে যেতে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না আমাদের। থাক, আর বলতে হবে না। হুইস্কির গ্লাসে শেষ চুমুক দিয়ে নামিয়ে রাখলো কিড। অফিসিয়ালি তুমি অ্যাকশনে যেতে পারছো না, তাই আমাকে পাঠাতে চাইছো, এই তো? হ্যাঁ কিড, ইতস্তত করলো ম্যাকেনলি। সমস্যা হলো যা করবার একাই করতে হবে তোমাকে। বিপদে পড়লে আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। ইয়ে, তোমাকে এমন একটা নোংরা কাজে যেতে বলতে আমার খারাপই লাগছে, কিন্তু কোনো কিন্তু নেই, বলে উঠল কিড। আমি নিজেই অ্যাসাইনমেন্টটা নিতে আগ্রহী, ম্যাক। টেক্সাসের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ভালো করেই জানি দুর্বৃত্তদের সময় মতো দমন করতে না পারলে টেইলে আবার যুদ্ধ বেঁধে যাবে। অথচ এখন যুদ্ধে অপচয় করার মতো সময় টেক্সাসের হাতে মোটেই নেই। ধন্যবাদ কিড। নোংরা কাজ এটা, বিপজ্জনকও বটে। প্রতিজ্ঞা করছি, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেই ছুটে যাব ওদের পেছনে, এমনকি আমার কমিশন হারাতে হলেও। ওটার দরকার হবে না ভাবতে দোষ কি, ম্যাক? প্রিয় বন্ধুর দিকে তাকিয়ে হাসলো কিড। ম্যাকেনলিও হাসলো। তাহলে কিভাবে কাজ শুরু করবে? কোনো আইডিয়া আছে? দুর্বল এবং ছোট একটা আউটফিটে ড্রোভার হিসেবে কাজ নিতে পারি আমি। যেহেতু খুদে আউটফিটগুলোই রাসলারদের টার্গেট, ওরা আমার আউটফিট আক্রমণ করলেই ওদেরকে টেইল করে গোপন আস্থানায় পৌঁছানোর চেষ্টা করব। ভাগ্যের সহায়তা পেলে নিশ্চয় তাতে সফল হব। ওরা যদি তোমার আউটফিটকে আক্রমণ না করে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করব। তাতে না কাজ তাতে কাজ না হলে বিকল্প আরেকটা কায়দা আছে। চেষ্টা করব ওদের দলে ভিড়ে যাবার। কোনো টেইল হেড সেলুনে সামান্য বেফাঁস কথা বললে বা অসংযত আচরণ করলেই আমি কি চাইছি সেটা যে কেউ বুঝে নেবে। তোমার উপর আমার আস্থা আছে কিড। আশা করি সফল হবে। ধন্যবাদ ম্যাক। কথা দিচ্ছি আমি এই কাজে আমার সর্বশক্তি প্রয়োগ করব। তোমার সাফল্য কামনা করছি কিড। সামনের ঝুঁকে হাত মেলালো দু বন্ধু। 3। ক্যাপ্টেন ম্যাকেনলির সুইট থেকে বেরিয়েই কিড টের পেল খিদেয় পেট চোচো করছে। কিছু মুখে দেয়া দরকার। সকালে ক্যাম্প ভাঙার আগে ঝটপট নাস্তা সেরেছিল, তারপর সারাদিন আর কিছুই খায়নি। এসব ক্রসরোড ফ্রন্টিয়ার শহরগুলোয় একটা সেলুন কিংবা বার খুঁজে বের করা কঠিন কিছু নয়। দিন রাত 24 ঘন্টা লোকজন শহরে ঢোকে বেরোয়। জুয়াঘর, ড্যান্স জোন কিংবা দেহ পসারণীদের দরজাগুলো কখনোই বন্ধ হয় না। একটা রেস্টুরেন্টে ঢুকে বেশ সময় নিয়ে রয়ে শয়ে খেলো কিড। স্টেক, ডিম ভাজা, টুকরো বেকন, ক্যান্ড সিরাপ এবং খাবারগুলো সহজে পেটে চালান দেওয়ার জন্য কয়েক কাপ গরম কফি সাবার করলো। খাবার পরে টের পেল সে পুরো দিনের ক্লান্তি জেঁকে বসেছে শরীরে। অ্যালামো হোটেলের দিকে এগোলো কিড। ডাউনটাউন এখনো কর্মব্যস্ত। কাঠের সাইড ও ওয়াকগুলো বুটের হিলের ঠকঠক শব্দ হচ্ছে। সেলুন ও গ্যাম্বলিং হাউসগুলোর দরজা জানালা দিয়ে আলো ঠিকরে পড়ছে রাস্তায়। হিসিং র্যাকে বাঁধা ঘোড়াগুলো অস্থিরভাবে পা ঠুকছে। হঠাৎ সামনে একটা পরিচিত চেহারা দেখে থমকে দাঁড়ালো কিড। জ্যাক উলফ। ও এখানে কি করছে? ওর তো এ মুহূর্তে টেক্সাসের গ্যালভেস্টনে থাকার কথা। পুরো 1 বছর দেখা হয়নি ওর জ্যাকের সঙ্গে। হ্যাঁ, জ্যাকই বটে। ওর তীক্ষ্ণ ও অভিজ্ঞ দৃষ্টি মিথ্যে হতে পারে না। মূলত ক্ষুরধার দৃষ্টির কারণেই এতদিন টিকে আছে রিও কিড। মৃদু হাসল সে। দ্রুত পা চালালো জ্যাককে ধরার জন্য।
কিডের ঠিক পেছনে ধীরে সুস্থে এগোচ্ছে এক রাইডার। ওর ঘোড়ার খুরের আওয়াজ আর মেক্সিকান স্যাডল অর্নামেন্টস এর ঝুনঝুন শব্দের মধ্যে কোনো বিশেষত্ব নেই। আর পাঁচজন সাধারণ রাইডারের মতোই দেখাচ্ছে তাকে। কিন্তু লোকজন বলাবলি করে করে রিও কিডের ঘাড়ের পেছনে নাকি আরেকটা চোখ আছে। শিকারী কুকুরের মতোই অদৃশ্য একটা বিপদ আজ করতে পেরে চকিতে পিছু ফিরল সে। দেখল লোকটা আধা কোমাঞ্চি। এসব ফ্রন্টিয়ার শহরে গুলি করার দরকার না পড়লে কেউ খামোখা পিস্তল করে না। এবং এ মুহূর্তে আশপাশে একমাত্র টার্গেট জ্যাক উলফ। দ্রুত নিজের কোমরের দিকে হাত বাড়ালো কিড। লোকটাও ওর মতো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের কোণায় বিপদ টের পেয়ে দ্রুত ঘোড়ার পিঠের পেছন দিকে সটকে গেল। এক মুহূর্ত আগে লোকটা ঘোড়ার পিঠে যেখানে ছিল সেখানে বাতাসে শীষ তুলে চলে গেল কিডের গুলিটা। তাড়াহুড়োয় লোকটার গুলিও লক্ষ্যভ্রষ্ট হলো। দ্বিতীয়বার কিডের দিকে লক্ষ্য স্থির করতে গেল আধা কোমাঞ্চি। বিদ্যুৎ বেগে ফায়ার করলো কিড। পর মুহূর্তেই লোকটার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল রাস্তার ধুলোয়। গুলির শব্দে চকিতে পিছু ফিরল জ্যাক উলফ। কিডকে দেখে বিস্ময়ে থ বনে গেল। রিও কিড, তুমি এখানে কি করছো? তোমার জান বাঁচাচ্ছি বন্ধু, দেখতে পাচ্ছ না? ও তোমাকে খুন করতে চাইছিল কেন? কে ও? পরিচয় জানি না, তবে কেন পিছু নিয়েছিল তা বোধহয় আন্দাজ করতে পারি। এ নিয়ে আজ পরপর দুবার ঝামেলায় পড়লাম। আমরা কি অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি না? রাস্তায় লাশটাকে ঘিরে জমতে থাকা জটলার দিকে তাকিয়ে কিড বলল। হ্যাঁ, জবাবে জ্যাক বলল, তোমার সঙ্গে অনেক কথা আছে। দীর্ঘদিনের বন্ধুরা দুজন পরস্পরের সুখ দুঃখের সাথী। দুর্গম টেইলে দুর্বৃত্ত আউটলদের ধাওয়া করেছে ওরা বহুবার। শাস্তি দিয়েছে আইনের বিপক্ষের লোকজনকে। জ্যাক উলফ সেরা একজন টেক্সাস রেঞ্জার। সে যে কোনো বিপজ্জনক মিশনে ওকে এবং কিটকেই বেশি পছন্দ রেঞ্জারদের ক্যাপ্টেন ম্যাকনেলির। শেরিফের অফিসে জবানবন্দি দেওয়ার ঝামেলা চুকিয়ে একটা সাইড ও ওক ধরে শহরের আবাসিক এলাকায় পৌঁছলো দুজন। বিশাল কটনউড ও ওক গাছের ছায়ায় ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে এগোচ্ছে ওরা। প্রতি মুহূর্তেই সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য টানটান হয়ে আছে সাউ। একটু পরেই সাদা রং করা একটা কটেজের সামনে এসে দাঁড়ালো ওরা। জ্যাক বন্ধ দরজায় করাঘাত করতেই ভেতর থেকে একটা নারী কণ্ঠ পরিচয় জানতে চাইল। জ্যাক পরিচয় জানাতেই দরজা খুলল মেয়েটা। একটা সিমসাম কামরায় ঢুকলো ওরা। মোমবাতির মৃদু আলোয় ওদের মুখোমুখি দাঁড়িয়ে আছে অষ্টাদশী এক মেয়ে। হাতে একটা পুরনো ডাবল ব্যারেল ক্যাম্প অ্যান্ড বল শটগান। জ্যাকের দিকে তাকিয়ে হাসলো মেয়েটা। বলল, ভীষণ দুশ্চিন্তায় ছিলাম তোমার জন্য। বেশ সুন্দরী মেয়েটা। বয়স অল্প হলেও চেহারায় পায়োনিয়ার লাইফের বুদ্ধিদীপ্ত ও পরিপক্কতার ছাপ। হালকা পাতলা গড়ন ওর ফর্সা ত্বক, আয়তকার চোখ জোড়ার রং বাদামি। লম্বা বাদামি চুলগুলো ঘাড়ের কাছে ফিতে দিয়ে বাঁধা। রাইডিং স্কার্টের উপর ছেলেদের লুজ ফিটিং শার্ট পরে আছে সে। জ্যাকের দিকে তাকিয়ে আবার হাসলো মেয়েটা। রাইফেলটা কামরার কোণে ফায়ারপ্লেসের সঙ্গে ঠেকিয়ে রাখলো। জ্যাক ওকে কিডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেল। এ হচ্ছে মিস্টার কিড, হাসলো মেয়েটা। দ্য গ্রেট রিও কিড। পিস্তলে যার হাত র্যাটলারের সবলকেও হার মানায়। কিডের দিকে হাত বাড়িয়ে দিল সে। ওয়েলকাম টু ফোর্থ ওয়ার্থ মিস্টার কিড। কিড মেয়েটার নরম হাতটা নিজের হাতে পুরে একটু ঝাঁকিয়ে বলল, বাসালটা আমার সব কথা আগে থেকেই তোমার কাছে ফাঁস করে দিয়েছে, তাই না? ঠিকই ধরেছ মিস্টার কিড। সারাক্ষণ
ও কেবল তোমার কথাই বলে, এমনকি ঘুমের ঘোরেও। বলতে পারো ওর আর তোমার কোনো কাহিনী আমার অজানা নেই। ওর মুখে তোমার চেহারার বর্ণনা এতবার শুনেছি যে হাজার লোকের ভিড়েও ৮ মাইল দূর থেকে তোমাকে চিনতে পারবো। বুঝেছি, ও আমার সম্পর্কে অনেক বাড়িয়ে বলেছে তোমাকে, কিন্তু ওর সঙ্গে জুটলে কিভাবে? লাজুক হাসলো মেয়েটা, বলল, কিচেনে চলো, ওখানে বসে কফি খেতে খেতে সব বলা যাবে। আমার আসল নাম। কাপে গরম কফি ঢালতে ঢালতে মেয়েটা বলল, এডিথ। এডিথ ক্যাম্পবেল। এখান থেকে দক্ষিণে বাবার খুদে রাঞ্চে কাউহ্যান্ডের মাঝে বড় হয়েছি আমি। ওরা আমাকে আদর করে এডি বলেই ডাকতো। সুখেই কাটছিল আমাদের দিন, কিন্তু এত সুখ এ পোড়া কপালে সইবে কেন? আমার চরম দুর্দিনে বছরখানেক আগে জ্যাক এসে দাঁড়িয়েছিল আমার পাশে। বস্টনের ছোট্ট একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, বলল জ্যাক। ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। ওখান থেকে খালাস পেয়ে এখানে এসে এডির সঙ্গে পরিচয়। ওর তখন চরম দুর্দিন। জ্যাক সময় মতো পাশে দাঁড়িয়েছিল বলে এখনো টিকে আছি। আবেগ জড়িত কণ্ঠে বলল মেয়েটা। কিট বলল, সব খুলে বলো আমাকে। খুন, জ্যাকই জবাব দিল। নৃশংস খুন ও মাসাকার হয়েছিল ওখানে। এডির বাবাকে খুন করলো ওরা। ওদের গরুগুলো কেড়ে নিল। কারা? শোনো তাহলে মিস্টার কিট, ভারাক্রান্ত কণ্ঠে এডি বলল। বছরখানেক আগের কথা। আমার বাবা, চাচা ও ৩ জন ক্রু একপাল গরু নিয়ে ক্রিসহোম টেইল ধরে উত্তরে যাচ্ছিল। উইসিটার গরুর বাজার ছিল ওদের গন্তব্য। গরুর পালের আকার তেমন বড় ছিল না। ছোট্ট রাঞ্চ আমাদের। ১০০-র বেশি গরু টেইলে তোলার সামর্থ্য ছিল না। আমার চাচা ছিল অসুস্থ। একটা সাক ওয়াগনে চড়ে যাচ্ছিল সে। একজন ড্রোভারকে পেছনে রেখে যেতে হলো, কারণ ঘোড়ার পিঠ থেকে পড়ে কাঁধে চোট পেয়েছিল সে। আমার বাবা এবং বাকি ২ জন ড্রোভার ছিল অভিজ্ঞ। গরুর পাল নিয়ে সহজেই গন্তব্যে পৌঁছে যেতে পারত ওরা, কিন্তু পারেনি, তাই না? মনের চাপা কৌতূহল গোপন রাখার চেষ্টা করল কিট। মেয়েটার বর্ণনার সঙ্গে ক্যাপ্টেন ম্যাকেনলির কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। উধাও হয়ে গিয়েছিল ওরা। সেফ হাওয়া হয়ে গিয়েছিল পুরো আউটফিটই। দীর্ঘদিন কোনো খোঁজখবর না পেয়ে উইচিটার মার্শালের কাছে চিঠি লিখেছিলাম। জবাবে মার্শাল জানায় ওই ধরনের আউটফিট উইচিটা কিংবা তার আশেপাশে কখনোই দেখা যায়নি। ইন্ডিয়ানদের কাজ ছিল ওটা? জানতে চাইল কিট। না, জবাবে বলল এডি। ইন্ডিয়ানদের আক্রমণের ধরন আলাদা। ওরা সাধারণত টেইলে ঘাপটি মেরে বসে অপেক্ষায় থাকে। তারপর সুযোগ বুঝে গরু এবং ঘোড়াগুলোকে তাড়িয়ে নিয়ে যায়। নেহাত বাধ্য না হলে ড্রোভারদের উপর আক্রমণ চালায় না ওরা। আর যদি চালায়ও, লোকগুলোকে মেরে মাথার করটির ছাল কেটে নিয়ে যায়, ওয়াগনগুলো পুড়িয়ে দেয়। এরকম কিছু ঘটলে নিশ্চয়ই সেটা অন্য আউটফিটগুলোর নজরে আসতো। তাহলে কি ঘটেছিল বলে তুমি মনে করো? আমার মনে হয় ইন্ডিয়ানদের কাজ ছিল না ওটা। রাসলাররাই ঘটিয়েছে ঘটনাটা, পরিকল্পনা মাফিক। সেফ উধাও হয়ে গিয়েছিল পুরো ডাইভটা। আমার ধারণা ওরা আমার চাচা, বাবা এবং গুরুদের খুন করে কোথাও পুঁতে রেখে গরু ও ঘোড়াগুলো তাড়িয়ে নিয়ে গিয়েছিল। আমি আমি আমার প্রিয়জনদের খুনিদের খুঁজে বের করতে চাই মিস্টার কিট। আবেগে কাঁপছে মেয়েটার কণ্ঠ। কাজটা খুব কঠিন মিস এডি, বলল কিট। কিন্তু আমাকে সেটা পারতেই হবে মিস্টার কিট, প্রত্যয়ী কণ্ঠ মেয়েটার। আমার বিশ্বাস জ্যাকের মতো একজন ভালো বন্ধু পাশে থাকলে কাজটা মোটেই কঠিন হবে না। আমরা ইতিমধ্যেই একটা সূত্র খুঁজে পেয়েছি, জ্যাক বলল। লিফি লিঙ্কেট নামে এক আউটলকে পাকড়াও করেছিলাম আজ বিকেলে।
লোকটা সেলুন, জুয়াঘর ও ফ্যান্সি হাউসগুলোয় বড়াই করে বেড়াচ্ছিল। শুধু তাই নয়, বলল এডি, জুয়ায় হেরে একটা ঘড়ি বেচতে চায় সে। ডিলার লোকটা তখনই চিনে ফেলে সেটা এবং আমাকে ডেকে নিয়ে দেখায়। ঘড়িটা ছিল আমার চাচার। ছোটকাল থেকেই ওকে সেটা ব্যবহার করতে দেখেছি। লোকটা কোথায়? উঠে দাঁড়িয়ে বলল কিড, আমি এখনই ওর সঙ্গে দেখা করতে চাই। তার সম্ভব নয় মিস্টার কিড, হতাশ কণ্ঠে বলল এডি। হ্যাঁ কিড, মাথা দোলালো জ্যাক। ও মারা পড়েছে আমার হাতে। আর কোনো উপায়ও ছিল না। ফাস্টফুড দূর থেকে একটা ডেরিঞ্জার দিয়ে গুলি করতে চেয়েছিল সে আমাকে। ওর মুখ খোলানো গেলে খুব ভালো হতো। দীর্ঘশ্বাস ফেলল কিড। বন্ধুর দিকে তাকালো। এই আধা কোমাঞ্চিটাও নিশ্চয় ওর দলেরই ছিল। কার কথা বলছো তুমি মিস্টার কিড? উদ্বিগ্ন চোখে কিডের দিকে তাকালো এডি। হ্যাঁ এডি, বলল জ্যাক। আমি আবারও হামলার শিকার হয়েছিলাম মেইন স্ট্রিটে। কিড সময় মতো এসে না পড়লে তোমাকে হয়তো এতক্ষণে আমার ফিউনারালের জোগাড় যন্ত্র করতে হতো। ওহ মিস্টার কিড, বলল মেয়েটা, কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা জানাবার কিছু নেই, শুকনো কণ্ঠ কিডের। এখন যত দ্রুত সম্ভব টেইলে নামতে হবে আমাদের। আমাদের? চোখ কপালে তুলল মেয়েটা। অর্থাৎ তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ মিস্টার কিড? এখন আমি জানি পৃথিবীর কোনো শক্তি আর ঠেকিয়ে রাখতে পারবে না আমাদেরকে। কেউ ঠেকিয়ে রাখার চেষ্টা করলেও বোকামি করবে। আবেগ তাড়িত কণ্ঠে জ্যাক বলল, দ্য গ্রেট রিও কিড একাই একটা পুরো আর্মি ঠেকিয়ে রাখতে পারে। তাছাড়া থামবে তুমি? হাত তুলে মাঝপথে ওকে থামিয়ে দিল কিড। কাজের কথায় এসো। তোমরা কিভাবে এগোবে বলে ভাবছো? নিজেদেরকে টোপ হিসেবে ব্যবহার করব, বলল জ্যাক। ছোট একটা আউটফিটে যোগ দেব আমরা। রাসলাররা ওটাকে আক্রমণ করলেই ওদের টেইল অনুসরণ করে গোপন আস্তানার খোঁজ বের করব। তারপর আইনের আশ্রয় নিয়ে। কাজটা বিপজ্জনক, বলল কিড। আইন টাইন কিছুই নেই ওখানে। আশপাশে হাতে গোনা কজন মার্শাল থাকলেও শক্তিশালী আউটলদের শাস্তি দেওয়ার মুরদ নেই ওদের। তাছাড়া তোমরা সময় মতো সটকে পড়তে পারবে তারই বা নিশ্চয়তা কি? আমাদের পারতেই হবে মিস্টার কিড, প্রত্যয়ী কণ্ঠ মেয়েটার। আমরা আগে থেকেই ওভাবে প্ল্যান ঠিক করে রেখেছি। তাছাড়া যুক্তি দেখালো জ্যাক। আমি তোমার কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমাকে কাবু করা অত সহজ হবে না রাসলারদের পক্ষে। এডি নিজেও বন্দুকবাজিতে পুরুষদের চেয়ে কম যায় না। আইনের সাহায্য না পাওয়া গেলেও টেইল করে রাসলারদের গোপন আস্তানা পর্যন্ত পৌঁছে যেতে পারবো বলে আমাদের দীর্ঘ বিশ্বাস। যতটা ভাবছো ততটা সহজ নাও হতে পারে ব্যাপারটা, বলল কিন। তার চেয়ে বরং ভেবেচিন্তে ভিন্ন কোনো উপায় বের করা যায় কিনা দেখতে পারি আমরা। আমরা যাচ্ছি কিন, দীর্ঘকণ্ঠ জ্যাকের। এমনকি তুমি আমাদেরকে সাহায্য না করলেও আমরা যাচ্ছি। আরও কিছুক্ষণ ওদেরকে বোঝাবার চেষ্টা করে অবশেষে হাল ছেড়ে দিল কিড। 4 এক সপ্তাহের কম সময়ের মধ্যে ফোর্ট ওয়ার্থের পূবে একটা খুদে ক্যাটল ড্রাইভে যোগ দিল ওরা তিনজন। ছোট একটা রাঞ্চ ছেড়ে কিসহোম টেইলের দিকে যাচ্ছে ড্রাইভটা। ওটার গন্তব্য ক্যানসাসের রেল রোড। বেশ সহজেই কোনো দর কষাকষি ছাড়াই কাজে নেওয়া হলো ওদের। বুড়ো টেইল বস মুখে কুলু পেটে থাকলেও কিডের সন্দেহ হলো ক্যাপ্টেন ম্যাকেনলির হাত আছে এতে। একজন দক্ষ ও অভিজ্ঞ টেইল বস গ্যারি ট্রেডার। বেতের মতো লিকলিকে শরীর, চওড়া কার্নিশের টেক্সান হ্যাটের নিচে গোলগাল মাথাটার চাঁদি ডিমের মতো মসৃণ। ওর চিবুকে ছোট্ট করে ছাটা কগাছি ধূসর দাড়ি। ও যখন প্রথম এদেশে রাঞ্চিং শুরু করে তখন ফোর্ট ওয়ার্থ গড়ে উঠছে সবেমাত্র একটা ক্রস রোড ও দুটো সেলুন নিয়ে। গ্যারি ট্রেডারের সঙ্গে ক্যাটল ড্রাইভে অংশ নিচ্ছে জুয়ান গনজালেস।
একজন ভ্যাকুয়ারও সে। টেক্সাস মেক্সিকোর অংশ থাকতেই এখানে জন্মেছে বলে দাবি করে। ওর বয়স কত সেটা কেউই জানে না। তবে ঘোড়া চালনার পারদর্শী চালনায় পারদর্শী সে। গরুগুলো যেন ওর কথা শুনেই বুঝতে পারে। চাক ওয়াগন ও হর্স রেমুজার দায়িত্বে থাকার কথা ছিল জোয়ানের ভাই পেড্রোর, কিন্তু আমাশয়ে আক্রান্ত হওয়ায় ওকে রাঞ্চে রেখে আসতে হয়েছে। পেড্রোর শূন্যস্থান পূরণ করতে হয়েছে এডিথ ক্যাম্পবলকে দিয়েই। হাঁটতে শেখার পর থেকেই গরু ও ঘোড়া চেনে এডি। ট্রেইলের রীতিনীতিও ওর ভালো জানা। মেয়েলি পোশাকের বদলে পুরুষদের লুজ ফিটিং শার্ট ও ট্রাউজার পরেছে সে। কোমরে পিস্তল ঝুলিয়েছে। কিন্তু মেয়েলি লক্ষণগুলো চেপে রাখা যায়নি তাতে। পোশাকের উপর দিয়ে ফুটে উঠেছে। কিড ও জ্যাককে ড্রোভারের দায়িত্ব দেয়া হলো। ও কাজে পারদর্শী ওরা। সময়ের তাগিদে আগেও বহুবার করেছে। মোট 150 গরু, মোটা তাজা সব। ক্যানসাসের বায়াররা নিঃসন্দেহে চড়া দামে কিনবে। বুড়ো গেরি ট্রেডার গরু ব্যবসা ভালোই বোঝে। জ্যাক উলফ কিংবা এডিথ ক্যাম্পবেল দোলনা ছাড়ার আগে থেকেই গরু পালছে সে। অসংখ্যবার গরু তাড়িয়ে নিয়ে গেছে উত্তরে ক্রিসহোম টেইলে। ক্রিসহোম টেইলে পৌঁছতে দুদিন লেগে গেল ওদের। একটা ক্যাটল টেইলকে সংকীর্ণ কোনো চলাচলের পথের সঙ্গে তুলনা করা যাবে না। কোনো কোনো স্থানে 50 মাইল পর্যন্ত চওড়া হতে পারে সেটা। মৌসুমের প্রথম দিকে যে ড্রাইভগুলো আগে আসে সেগুলো মূল টেইলে ঘাস খেয়ে সাফ করে দেয়। তাই বাধ্য হয়েই পরের ড্রাইভগুলোতে ঘুর পথে যেতে হয়। এসব রুক্ষ ভূমিতে ঘাস সমতলের মতো অত দ্রুত বাড়ে না। পেন্সের সবুজ ঘাস হাজার হাজার বছর ধরে লক্ষ কোটি বুনো মোষের খোরাক জুগিয়েছে। এখন বুনো মোষের অস্তিত্ব বিপন্ন। মানুষ অসংখ্য গরু চড়াচ্ছে সেখানে। আমেরিকার পশ্চিমের রক্তাক্ত ইতিহাসে সান্তা ফে কিংবা ওরিগন টেইলের সমপর্যায়ে স্থান নিয়েছে ক্রিসহোম টেইল। দুর্গম ইন্ডিয়ান এলাকার উপর দিয়ে গেছে টেইলটা। পাথুরে ভূমির সর্বত্রই রুক্ষতার ছাপ। এখানে সেখানে গরু কিংবা ঘোড়ার শ্বেত কঙ্কাল। ওয়াগনের ধ্বংসাবশেষ, মৃত রাইডারদের মার্কার পোতা অসংখ্য কবর যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। টেক্সাস থেকে বিভিন্ন ক্যাটল টেইল দিয়ে এ যাবৎ মোট কত গরু চালান হয়েছে সেটা কেউই জানে না। তবে ধারণা করা হয় শুধু ক্রিসহোম টেইলেই 3 থেকে 5 মিলিয়ন গরু চলাচল করেছে। রেড রিভার স্টেশন থেকে উইচিটা হয়ে সুদূর ক্যানসাসের অ্যাবিলিন পর্যন্ত বিস্তৃত টেইলটা। এ টেইল টেক্সাস তথা পুরো আমেরিকার গৌরব। এখান থেকেই প্রথমবার জাতির সামনে একটা বিরাট সম্ভাবনার দ্বার খুলে গিয়েছিল। জেস ক্রিসহোম নামে একজন হাফব্রিড চেরোকি ইন্ডিয়ানের নামে পরিচিত টেইলটা, যে তার স্কটিশ পিতার ব্যবসায়িক ঐতিহ্য মাতৃকুলের পেন্স ইন্ডিয়ানদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিল। 1865 সালের দিকে ওয়াগন বোঝাই সওদাপাতি নিয়ে এ বিখ্যাত রুট ধরে উইচিটা থেকে সুদূর দক্ষিণের ফোর্ট কব পর্যন্ত পৌঁছে গিয়েছিল জেস ক্রিসহোম। অবশ্য তারও আগে ইউনিয়ন আর্মি ব্যবহার করেছিল এ রুট। সিভিল ওয়ারের প্রথম দিকে ইউনিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল উইলিয়াম ইমরির নেতৃত্বে ইউনিয়ন আর্মির একটা ব্যাটালিয়ন এ রুট ধরেই দক্ষিণে এগিয়েছিল। টেক্সাস ও আরকানস থেকে উত্তরে ইন্ডিয়ান টেরিটরিতে ফোর্ট উইচিটা, ফোর্ট আরবিউকল ও ফোর্ট কব
আক্রমণ করতে আসা কনফেডারেটদের হটিয়ে দেয়াই ছিল ইমরির অভিযানের মূল লক্ষ্য। ব্ল্যাক রিভার নামে এক ডেলাওয়্যার ইন্ডিয়ান গাইড ইন্ডিয়ান আর্মিকে স্কাউট করে নিয়ে গিয়েছিল। জেফ কিসহোম মূলত লেফটেন্যান্ট কর্নেল ইমরির পুরনো টেইলটাই ব্যাকট্র্যাক করেছিল। ডাইভের প্রথম কদিন বেশ দ্রুতই চলল ওরা। চাক ওয়াগন ও গরুর পাল নিয়ে দিনে 30 মাইল পাড়ি দেয়া চারটিখানি কথা নয়, কিন্তু সেটাই করল ওরা। যে কোনো ক্যাটল ডাইভই অবশ্য প্রথম দিকে একটু দ্রুতই চলে। গরু, ঘোড়া ও ড্রোভারদের টেইলে অভ্যস্ত করে তোলাই এর উদ্দেশ্য। পরে অবশ্য গড় গতিবেগ প্রথম দিকের তুলনায় অর্ধেকে নেমে আসে। বেশ সাবলীলভাবে চলছে ডাইভটা। গ্যারি ট্রেডার একজন দক্ষ টেইল বস, অভিজ্ঞতা এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন। তাছাড়া দেশটাকে নিজের হাতের তালুর মতোই চেনে সে। ওয়াটার হোলগুলোর অবস্থান কোথায়, ড্রোভার এবং গরু ঘোড়াকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও ভালো করেই জানে। ক্যাটল ড্রাইভে প্রতিদিনের রুট ঠিক করা সহজ কোনো কাজ নয়। যাদের সঙ্গে কম্পাস কিংবা ঘড়ি থাকে না, তারা তারার অবস্থান দেখে পরের দিনের চলার পথ নির্ধারণ করে। বড় আউটফিটগুলোতে দুজন অভিজ্ঞ ড্রোভার গরুর পালের সামনের দিকে থাকে। ওদেরকে বলা হয় পয়েন্ট রাইডার। গরুর পালকে সঠিক পথে নিয়ে যাবার দায়িত্ব তাদেরই। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ড্রোভাররা পালের পেছন দিকের গরুগুলো সামলায়। মূলত একটা ক্যাটল ড্রাইভ ক্রুদের পদমর্যাদা নির্ধারিত হয় যার যার যোগ্যতার ভিত্তিতে। এ মুহূর্তে রিও কিড পয়েন্ট রাইডারের দায়িত্ব পালন করছে। জ্যাক উলফ সামলাচ্ছে পেছনের দিক। 3 দিন কেটে যাবার পর গরুগুলোর মাঝে শৃঙ্খলা ফিরে এলো। টেইলে অভ্যস্ত হয়ে উঠছে ওগুলো ধীরে ধীরে। প্রতিদিন সকালে ড্রাইভ শুরু হওয়ার পর চাক ওয়াগন নিয়ে রওনা হয় এডিথ ক্যাম্পবেল। গরুর পালকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোয়। দিন শেষে একটা সুবিধাজনক স্থানে ওয়াগন থামিয়ে রান্নার জোগাড়যন্ত্র করে। একদিন রাতে সাফারের পর এডির সঙ্গে আলাপ করছিল কিড। ওয়াগন নিয়ে গরুর পাল থেকে খুব বেশি দূর এগোবে না এডি, বলল কিড। বিশেষ করে টেক্সাস স্টেট লাইন পেরোবার পর ভুলেও সেটা করবে না। আমাদের দৃষ্টির মধ্যেই ওয়াগন চালাতে হবে তোমাকে। আমি ওয়াগন ভালোই চালাতে পারি মিস্টার কিড, প্রতিবাদ জানালো এডি। ভেবো না আমি মেয়ে বলে। ছেলে মেয়ের কথা নয়, হাত তুলে ওকে থামিয়ে কিড বলল। তুমি তো জানো এটা রেগুলার কোনো ক্যাটল ড্রাইভ নয়। আমরা নিজেদেরকে টোপ হিসেবে ব্যবহার করছি এখানে। রাস্তাটা চা খেতে কিংবা খোঁজ গল্প করতে আসবে না। অতর্কিত হামলা চালিয়ে দ্রুত কাজ সারতে চাইবে ওরা, যেমনটি হয়েছে আগের ড্রাইভগুলোর ক্ষেত্রে। বুঝতে পেরেছি, বলল এডি। আর শোনো, বলল কিড, ওয়াগনের সঙ্গে ভালো একটা ঘোড়া বেঁধে রেখো। ঝামেলা টের পেলে যাতে দ্রুত ঘোড়ায় চেপে আমাদের সঙ্গে মিশতে পারো। তোমার নিরাপত্তার জন্য দুশ্চিন্তায় থাকলে হামলা ঠেকানো সম্ভব হবে না আমাদের পক্ষে। মাথা ঝাঁকালো এডি। একদিন সন্ধ্যায় টেইল বসের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল কিড। শুরু থেকেই ঘুম ধরে থাকা বুড়ো গ্যারি ট্রেডার রাগ হচ্ছে না। কিড বুঝতে পারছে না গ্যারি ওদের মিশন সম্পর্কে কতটুকু জানে কিংবা আদেও জানে কিনা। আমি এডিকে ওয়াগন নিয়ে সামনে বেশি দূর যেতে না করে দিয়েছি মিস্টার ট্রেডার, আলাপের সূত্রপাত করল কিড। নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে, সংক্ষেপে বলল রানচার। হ্যাঁ, মুখে অর্থপূর্ণ হাসি ফুটিয়ে কিড বলল, এসব বুনো এলাকায় মহিলা টেইল কুক সহজলভ্য নয়। যেন কিড কি বলতে চাইছে সেটা আগেই বুঝে ফেলেছে এমন ভাব করে মাথা দোলালো বুড়ো। বলল, হ্যাঁ, হাতে গোনা 2-1 থেকে থাকলেও সুন্দরী এডির ধারে কাছেও যেতে পারবে না ওরা। তাছাড়া এসব টেইলে প্রচুর বদলোক আনাগোনা করে। পিতার সামনে কন্যাকে রেপ করতেও
পিছপা হয় না ওরা, যদি না বাবার একটা লোডেড পিস্তল থাকে। ভুল বলনি মিস্টার কিন, নিরুত্তাপ ভঙ্গিতে বলল বুড়ো ট্রেডার। তার সঙ্গে আরো কিছুক্ষণ আলাপ জমানোর ব্যর্থ চেষ্টা চালালো কিন। লাভ না হয় হতাশ হয়ে উঠে পড়ল, ফিরে চলল ক্যাম্পফায়ারের কাছে। ওখানে এডি আর জ্যাক রান্নায় ব্যস্ত। 5 টেক্সাস স্টেট লাইনের দক্ষিণে কোনো ঝামেলা আশা করছে না রিও কিড ও তার সঙ্গীরা। অতীত ইতিহাস বলে আগের ক্যাটল ড্রাইভগুলো বর্ডারের উত্তরে ওকলাহোমা টেরিটরিতে আক্রান্ত হয়েছিল। ইন্ডিয়ান এলাকার আইন বিবর্জিত ব্যাডল্যান্ডসের নির্বিঘ্নে কাজ সারতে পছন্দ করে রাসলাররা। সভ্য মানুষের আইনকানুন অচল এসব এলাকায়। ইন্ডিয়ানরাও সাদা মানুষদের কাজকর্ম নিয়ে মাথা ঘামায় না, আর সে সুযোগে নির্বিঘ্নে কাজ সারতে পছন্দ করে রাসলাররা। ইন্ডিয়ানরাও যে মাঝে মধ্যে মাংসের টান পড়লে রাসলিং করে না এমন নয়। বুনো মোষের সংখ্যা কমে যাওয়ায় গরুর মাংস দিন দিন লোভনীয় হয়ে উঠছে ওদের কাছে। শ্বেতাঙ্গদের কিছু ছোট ছোট সেটেলমেন্ট আর ট্রেডিং পোস্ট আছে ওখানে। খুন খারাপি, চুরি এসব খুবই স্বাভাবিক ব্যাপার ওখানে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, অপরের ব্যাপারে মাথা ঘামানোর সময় কারো নেই। সৎ লোকেরা বড় ক্যাটল আউটফিটগুলোর সঙ্গে চলাফেরা করে। সব সময় যে মানুষের পক্ষে থেকে বিপদ আসে তা কিন্তু নয়। বুনো জানোয়াররা কম যায় না এতে। বুনো কয়েটরা ওট পেতে থাকে টেইলে, অপেক্ষাকৃত দুর্বল গরু ও বাছুরগুলোকে আক্রমণ করে সুযোগ বুঝে। রাতের বেলায় কাউহ্যান্ডের বন্দুক আর বুনো কয়েটের ডাক মিলেমিশে একাকার হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো নেকড়েগুলো। হাড় কাঁপানো শীতের পর ঝাঁকে ঝাঁকে দক্ষিণে আসে ওরা। ভীষণ ক্ষুধার্ত থাকে তখন নেকড়েগুলো, সামনে যা পায় তাই খায়। এমনকি একটা পূর্ণবয়স্ক ঘোড়াকেও টেনে নিয়ে খেয়ে ফেলে। নেকড়ে এমনিতে মানুষ খেকো নয়, তবে সময়ে সময়ে ক্ষুধার টানে সেটাও করে। গিজলি ভাল্লুকগুলোও হিংস্রতার কম যায় না। বিশেষ করে একটা আহত গিজলি ভালুকের হিংস্রতা চোখে না দেখলে কেউই বুঝতে পারবে না। এক রৌদ্রোজ্জ্বল সোনালি সকালে টেক্সাস স্টেট লাইন পেরিয়ে টেরিটরিতে ঢুকলো গ্যারি ট্রেডারের SI ব্র্যান্ডের গরুগুলো। সীমান্ত পেরিয়ে এলেও সামনের দৃশ্যে পার্থক্য কিছুই চোখে পড়ল না ওদের। বর্ডারে কোনো নির্দেশক মার্কারও দেখা যাচ্ছে না। ভূমির গরম আবহাওয়া সবই এক, তবুও সাবধানী হয়ে উঠল ওরা 5 জন। নিজ নিজ অস্ত্র হাতের কাছে রাখলো সবসময়। এমনকি বুড়ো গনজালেসের মাঝেও বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। স্টেট লাইন পেরিয়ে শখানেক মাইল এগোবার পর ওদের ড্রাইভ শুরুর 10ম দিনে একজন রাইডার ঘোড়ার পিঠে ওদের ক্যাম্পে এসে হাজির হলো। লম্বা চওড়া গরম লোকটার মাথায় পূবের স্টাইলে পরা কালো স্টেপ পাইপ হ্যাট, গায়ে চাপানো লম্বা কালো ফর্ক কোট।